ইত্যাদি যেভাবে একের পর এক যারা অভিযুক্ত বিভিন্ন স্ক্যাম করে যারা জেলের ভাত খেয়েছে, এই ধরনের যারা মানে প্রথম সারির মন্ত্রী থেকে শুরু করে নেতা একের পর এক তারা বেল পেয়ে যাচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু বারবার প্রশ্নচিহ্ন উঠছে। সিবিআই ইডি তাদের তদন্ত নিয়েও প্রশ্ন তুলছে, কি বলবেন? না দেখুন, এটা হচ্ছে একটা আইনগত প্রক্রিয়া। একটা যে ব্যাপারগুলো বিচারের রয়েছে সেগুলোর একটা প্রক্রিয়া হয়, যেগুলো সাধারণ মানুষেরা যেগুলো ভাবে এই তো এনাকে জেলে আটক করা হলো, তারপরে ওনাকে ছেড়ে দেওয়া হলো, এইটা কিন্তু সেরকম কোনো ব্যাপার না। একটা মানুষের যখন কেসটা ফাইল হয় তার বিরুদ্ধে সমস্ত রকম ছানবিন করা হয়, সমস্ত রকম তথ্য যখন আমাদের কাছে আসে, মানে সিবিআই তো কারোর দ্বারা পরিচালিত নয়, ওনারা নিজেদের কাজ নিজেরাই করেন। এবং যেটা আমজনতারা সবসময় বলে রয়েছেন যে সিবিআই রয়েছে, আপনারাই পরিচালিত করেন, কি করছেন, কেন কিছু হচ্ছে না। ভাই, আমরা কেন পরিচালনা করবো? তারা নিজস্ব একটা বডি, তারা নিজেরা নিজেদের কাজ করেন। এইরকম তো বহু ক্ষেত্রে এরকম হয়েছে যে জেলে রয়েছেন, আবার বেল পাচ্ছেন, আবার ঢুকছেন, আবার কোনো কিছু পেলে, প্রমাণ পেলে তাকে আবার ডাকা হবে। এটা তো একটা প্রক্রিয়া, সিস্টেম। সেখানে কেন এই প্রশ্নটা করা হচ্ছে যে উনি তো জেলে ছিলেন, সব কেন ফেরত এলো? সব থেকে বড় কথা একটা, যে উনি কেন জেলে ছিলেন? একটা শিক্ষামন্ত্রী, যেটা সমাজ গঠনের কাজ করে, এই রাজ্য সবসময় বলা হয় যে এগিয়ে আছে উন্নয়নের দিক দিয়ে, এটা উন্নয়নের প্রমাণ। এইভাবে রাজ্য এগিয়ে আছে পশ্চিমবঙ্গে, যে আমাদের নিজেদের মানে একটা লজ্জা লাগে যখন বাইরে আমরা যাই, বলে আপকে ওহা শিক্ষামন্ত্রী जो है वो जेल पर है। আমরা পশ্চিমবঙ্গের বাংলায় যখন যাই, এইটা নিয়ে ভাবুন আপনারা, যে শিক্ষামন্ত্রী জেলে ছিল, তিনি বেল পেয়েছেন, এসছেন, আবার ঢুকবেন, আবার বেরোবেন, আবার সমস্ত কিছু প্রমাণ পাওয়া যাবে। তো এটা চলতে থাকে, এটা মানে সেটা নেই যে সিবিআই কেন এই শিক্ষামন্ত্রীর যিনি জামাই, তিনি তো রাজসাক্ষী হওয়ার জন্য বলছেন, কিভাবে দেখছেন? হ্যাঁ, যেখানে সত্যতা লুকিয়ে রয়েছে, যেগুলো সত্য প্রমাণগুলো রয়েছে, সেইগুলো সামনে আসুক। ওনার নিশ্চয়ই বিবেকের একটা দংশন বলে জিনিস হয়, তো বিবেকটা এতদিন ঘুমিয়েছিল, সেটা হঠাৎ জাগ্রত হয়েছে। তো উনি জানেন যে কে কত জলের মধ্যে আছেন এবং কতটা দুর্নীতি করেছেন, তার জন্য তাকে, তার শ্বশুরকে জেলে ভরা হয়েছে। তো আমার মনে হয় খুব ভালো, এটা ভালো একটা খবর যে ওনার কাছেরই মানুষ, ওনারই একজন পরিবারের একজন মানুষ ওনার হয়ে, মানে ওনার বিপক্ষে হয়ে রাজসাক্ষী হতে চলেছেন। তো রীতাদি, একদিকে দেখা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে ২৬-এর নির্বাচনের জন্য ইতিমধ্যেই তাদের পরিকল্পনা শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বৈঠক করেছে, বৈঠক করে কিছু পদও চেঞ্জ করা হয়েছে। উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সেই পদের ওপরে পদ। কোথাও কি তাহলে এই যে বারবার বলা হয় পিসি ভাইপো, বা মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুটো লবি কাজ করে, বারবার বলা হয় বা অভিযোগ করা হয়, সেই লবি বা নিজেদের মধ্যে দ্বন্দ্বটা কি এখন প্রকাশ্যে? দেখুন, সর্বোপরি একটা কথা হচ্ছে এটি একটি আঞ্চলিক দল। তো আঞ্চলিক দলের যেটা মানে নিয়ম যেগুলো হয়, সে তার কোনো কিছু নিয়ম বলে কোনো জিনিস থাকে না, যে সর্ববৃহত্তম দল বা ন্যাশনাল দল, সেরকম তো দল না। হঠাৎ গজিয়ে ওঠা 2011-তে ক্ষমতায় এসেছে সেই একটি দল, তো তাদের এরকম পরিকল্পনা, কার্যপ্রণালী, এরকম নিয়মকানুন তো থাকবেই। একজন করবে, তার উপরে আরেকজন বাটপাড়ি করবে। তো আঞ্চলিক দলের এইরকম হতেই থাকে, এদের কোনো সিস্টেম নেই, কোনো কিচ্ছু নেই, কোনো ভাবধারা নেই, কোনো যেটা একটা হয় না নিয়ম, ডিসিপ্লিন, অনুশাসন, এইসব তো এই দলে নেই। তো একজন করছে, তার উপর আবার আরেকজন করছে, তো এইগুলো হতেই থাকে। এগুলো সব হাস্যকর ঘটনা। উনি যেরকম করে একটা রিসেন্টলি করলেন, ভুতুড়ে ভোটার নিয়ে শুরু করলেন, হঠাৎ করে দেখলাম যেগুলো হচ্ছে, আমরা বিরোধী পক্ষ ভারতীয় জনতা পার্টি প্রথম মানুষের কাছে তুলে নিয়ে আসে, এবং আমরা বারবার সরব হই এবং আমরা চিঠি লিখেছি নির্বাচন কমিশনারকে, প্লিজ এইদিকে আলোকপাত করুন, দেখুন যে ছাপ্পা ভোট হচ্ছে, যার জনসংখ্যা তার উপরে গিয়ে ছাপিয়ে ভোট হচ্ছে। রোহিঙ্গারা, ঘুষপেটিয়ারা এখানে কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, তারা ভোট দিচ্ছে। আমরা প্রথম এটা নিয়ে সরব হয়েছে। তো কোথাও গিয়ে আমাদের একটা কাজ, একটা আমরা পরিকল্পনা করেছি যে 2026-এ আমরা একটাও কোনো ছাপ্পা ভোট চাই না। তো ওনার সেই জায়গা থেকে উনি নিজে শুরু করলেন, আমাদের এইটা শুরু করেছে, উনি শুরু করলেন ভুতুড়ে ভোটার। আরে সেই ভূতের সংজ্ঞাটা কি?
সেই ভুতুরে ভোটারকে অদৃশ্য মানে প্রশাসনের তৈরি করে ভূত, যিনি শুধু আসছেন আর কাজ করে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না মিস্টার ইন্ডিয়ার শুধু ভুতুরে ভোটার নয় রীতাদি, আমাকে যুক্ত করে আমি বলছি আমাকে আর নাকি মৃত ভূত, এই সংজ্ঞাগুলো মানুষকে বুঝতে হবে যে মরে গেছে তার ভোট হয়ে যায়। হ্যাঁ, যিনি দাঁড়িয়ে আছেন তার ছেলে তার বাবার ভোট হয়ে গেছে, তিনি বললেন যে আমার বাবা তো মৃত, দেখুন আমার বাবার নামে ভোট হয়ে গেছে। শুধু ভুয়ো ভোটার বা মৃত ভোটার তো নয়, দেখা যাচ্ছে এমন ভোটার যারা বাংলাদেশেও তাদের ভোটার অধিকারী আছে, কার্ড আছে, এবং পশ্চিমবাংলাতে, মানে দুটো দেশেই তারা ভোট দিচ্ছে। একদম। আর সেখানেও প্রশ্ন তোলা হচ্ছে যে আপনাদের সিকিউরিটি রয়েছে, তো ওদের কাগজ তৈরি করে দেওয়া হয়, তারা মেডিকেল পারপাসে আসছে, বিজনেস জব ইয়ে নিয়ে আসছে, এখানে থেকে প্রশ্ন এখানেই, সরকার কি কিছুই জানে না? 6 মাস করে থাকছে, কার্ড বানিয়ে দিচ্ছে, ছাপ্পা ভোট করছে রয়েছে, সবটা জানে বলেই তো এটা নিয়ে এখন লেগে পড়েছে যে ভুতুরে ভোটার মানে বলে না, মানে নিজের বানানো একটা জিনিস। ঠিক আছে, তার আগে উনি বলছে আরে সেই তো এবার দেখবি ওরা ধরবে কিন্তু বিরোধী দলে, ওরা তো মাঠে ময়দানে আমরা অনেকদিন আগেই নেমে পড়েছি, তো তার আগে চল আমরাই এই ক্রেডিটটা নিয়ে নিই, ভুতুরে ভোটারের নাম করে তাদেরকে ইয়ে করা হয়। তো আপনারা তো দেখছেন যে বিভিন্ন জায়গায় কত কত একটা লোকের নামে প্রচুর ভোটার এবং জালি ভোটার, একটা লোকের নামে রয়েছে কিন্তু জালি ভোটারও রয়েছে এখানে, সেটাও দেখতে পাচ্ছি। ছাপ্পা ভোট, আমরা বারবার বলে এসেছি যে গণতান্ত্রিক উপায়ে সঠিকভাবে ভোট হোক, মানুষের রায় আমরা মাথা পেতে নেব, কিন্তু সেটা কি হচ্ছে? সুস্থ ভোট হচ্ছে। আমরা শুধু চাই প্রত্যেকটা মানুষ বাড়ির বাইরে বেরোক এবং তাদের অধিকারটি প্রয়োগ করুক সুস্থভাবে, কিন্তু হচ্ছে কি, যদি হয় বাংলার রায় কোন দিকে যাবে সেটা সবাই দেখতে পাবে 2026-এ। যদি একটা ছাপ্পা ভোট না হয়, তাহলে আমরা যারা পশ্চিমবঙ্গকে দুধে ভাতে রাখতে চাইছি, প্রত্যেকটা মানুষকে ভালোভাবে রাখতে চেয়েছি, উন্নয়ন চেয়েছি, তারাই ক্ষমতা আসবে। কারণ আমরা বারবার বলছি কেন্দ্রতে যে সরকার আছে, সেই সরকার যদি বাংলায় আসে, তাহলে আপনাদের দালাল আর ফোরেদের পাল্লায় পড়তে হবে না, আপনারা ডাইরেক্ট সমস্ত সুবিধাগুলো পাবেন প্রধানমন্ত্রীর মারফতে, সরাসরি কানেক্ট হতে পারবেন আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে। মুখ্যমন্ত্রী যাদেরকে দুধেল গাই বলে, এবং তিনি বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া যায়, সেই দুধেল গাই হুমায়ুন কবির তিনি কিন্তু মাঝে মধ্যেই দল বিরোধী কথা বলছেন। তিনি পরিষ্কার বলেছেন তৃণমূল দল বুঝি না, পথ কিছু বুঝি না, আমার জাত নিয়ে বা আমার ধর্ম নিয়ে বললে আমি তার প্রতিবাদ করব বা উত্তর দেব। হ্যাঁ, এটা শুনছিলাম। তো উনি দেখুন, হাতি কে দাঁত দো হতে হ্যায়, এক খানে কে লিয়ে হতা হ্যায়, এক দিখানে কে লিয়ে হতা হ্যায়। ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে দুটো হাতির দাঁত হয়, একটা খাওয়ার জন্য, একটা দেখানোর জন্য, যেটা একদমই কাজ করে। তো আমার মনে হচ্ছে এই ইস্যুটাই সেই রকম ইস্যু যে দেখ তোকে কিন্তু আমরা ফোকাস করছি, আর তুই কিন্তু চুপ করে যাবি, 1-2 মাস চুপ করে থাকবি, আমরা দেখিয়ে দিচ্ছি দেখ আমাদের সংগঠনের লোক যদি এই ধরনের কথা বলে তাহলে আমরা তাকে এইরকম করি, পানিশমেন্ট দিই, শোকজ করি, কিছুদিন সাসপেন্ড করি। কিন্তু সে তো বলে যাচ্ছে, সে তো কালকেও বলছে। এবং এরকম, তাহলে উনি যখন বলেছিলেন যে আমাদের হিন্দুদেরকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, তখন কোথায় ছিলেন তিনি? তার ওই হিন্দু ব্রাহ্মণ ইয়েটা, হিন্দুত্ব কোথায় ছিল তখন? সবাই আরে আফটার অল আপনারা তো মানুষ, তখন কেন প্রতিবাদ করেননি? সেই সময় যদি প্রতিবাদ করতেন, তাকে সাসপেন্ড করতেন, শোকজ করতেন, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ আপনি কিছু করেছেন। তিনি তো আগে আমাদের হিন্দুদেরকে বলবে, আর আমরা চুপ করে বসে থাকবো? মানে আমরা বিরোধী পক্ষ বলে আমাদের কি কান থাকতে নেই, চোখ থাকতে নেই, কিছুই থাকতে নেই? আমরা শুধু চুপ করতে হবে? একদম চুপ করে যাবেন যখন সব কটাকে আমি জিজ্ঞাসা করছি, যখন চ্যাংদোলা করে বাংলাদেশ থেকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মুসলমানগুলো যখন হিন্দুদের পাঠিয়ে দেয়, তখন আপনারা যারা আজকে বড় বড় কথা বলছেন তাদেরকে চ্যাংদোলা করে তো এখানে পাঠিয়ে দিয়েছিল, আবার চ্যাংদোলা করে কোথায় পাঠাবে আপনারা জানেন? কিন্তু কমিউনিস্টরা তো বারবার, যারা কমিউনিজমে বিশ্বাস করে বা এই বাম সংগঠন বা বামপন্থী যারা, তারা তো রাম মন্দিরেও বিরোধিতা করেছে, এবং সম্প্রতি যে রাম পুজো আসছে, রামনবমী, সেই নিয়েও সুজন চক্রবর্তী বিরূপ মন্তব্য করেছেন। কি বলবেন? হ্যাঁ, তারাই কিন্তু সবার আগে ভগবানের পুজো করে। আমি প্রত্যেক বাম, অনেক বামকে জানি, তারা বাড়িতে যখন বেরোয় তখন মা কালীকে প্রণাম করেন, গুরুদেবকে প্রণাম করেন। আবার কিছু বাম আছে তারা মা বাবাকে প্রণাম করে না, তাদের মা বাবার চরণ ছুঁয়ে প্রণামটাও বলছে নাকি যে না 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 এইটা ঠিক মানে কালচারের মধ্যে পড়ে না। তাদের কথা শুনুন, ওই সিপিএমদের কথা একদম তারা এই ক্ষেত্রেও আজাদি চাইছে নাকি? হ্যাঁ, ওদের ওই কোন আজাদি? টুকরে টুকরে আমি জিজ্ঞেস করছি, আজাদি আমাদের হয়ে গেছে স্বাধীনতা অনেক বছর পরে, কোন আজাদি আপনারা চাইছেন? কিসের আজাদি? আমাদের এই স্বাধীনতা নিয়ে আপনাদের পেট ভরছে না?
কিসের আজাদি? যেখানে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি আমাদের জীবন দিয়ে যে আজাদি দিয়ে গেছে প্রতিটা রক্তবিন্দুদের, এই আজাদির পরে আবার কোন আজাদি আপনারা চাইছেন? কিসব আমাদের যে হিন্দু সনাতনীরা রয়েছে, যারা আমরা সত্যিকারে এখনো আমরা সন্ধেবেলায় প্রদীপ জ্বালাই, তুলসী গাছে সকালবেলা উঠে জল দিই, শাঁখ বাজায়, গান করি, কীর্তন করি, আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো করি, বিভিন্ন রকমের যে সনাতনের যেটুকু আমরা করি, উলুলু দিই। তো এই সনাতনীদের নিয়ে তাদের কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু কিছু আমাদের সাংবাদিক বন্ধুরা, ভাই বোনেরা আমাদের কাছে কিছু কথা জিজ্ঞাসা করেন, আমরা বলি, কিন্তু অনেক সময় দেখছি তারা কিন্তু প্রচুর বাজেভাবে আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে। কিছুদিন আগে আমি যাদবপুরেও দেখলাম একটা মহিলা সাংবাদিককে ভীষণ বিশ্রীভাবে তাকে আক্রমণ করা হলো এবং মারা হলো, চিমটি কাটা হলো, গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। এইগুলো কিন্তু আমাদের কাছে খুব লজ্জাজনক ঘটনা এবং ভীষণ আমরা মানুষ বলে পরিচয় দিতে আমরা কি পশুতে পরিণত হয়েছে? আমাদের কি মান, হোশ সমস্ত কিছু চলে যাচ্ছে? এটা নিজেদের মধ্যে প্রশ্ন করুন, এরকম করবেন না। ওইটা তাদের কাজ, তাদের পেশা, তারা এটা করছেন এবং তাদের কোথাও কি মনে হচ্ছে হিন্দুত্ব নিয়ে খবর করার জন্য এই আক্রোশ? একদম হিন্দুত্ববাদীদের নিয়ে খবর করা এবং আমাদের মতো ভাই বোনদের কথাগুলো জনসমক্ষে তুলে ধরছে বলেই কি তাদেরকে আক্রমণ করা হচ্ছে? করবেন না প্লিজ। কেননা আপনারা ভারতবর্ষে থাকেন, হিন্দু রাষ্ট্র, মানে আপনি কিন্তু এখানে রয়েছেন, এখানে আপনাকে থাকতে দেওয়া হয়েছে, আপনারও কন্ট্রিবিউশন রয়েছে এখানে, কিন্তু আপনারা জেগে উঠুন। যারা এই বিভাজনগুলো সৃষ্টি করার চেষ্টা করছে, যাদের আপনাদের মধ্যে বিষ পুঁতে দিচ্ছে, বিষ গাছ পুঁতে দিচ্ছে, তাদেরকে প্রায়োরিটি দেবেন না। সবটা জানুন, সবটা বুঝুন, সমস্ত ব্যাপারেই করুন, যেটা আপনারা ন্যায্য মনে করবেন, ন্যায় অন্যায় সব দেখে সেটাকে সাপোর্ট করুন। এই একটা অনুরোধ রইল, সনাতনীদের পাশে থাকুন, হিন্দুদের পাশে থাকুন, তাতে আপনাদেরই ভালো হবে। আগেকার যে মুঘল ইতিহাস যেন আর না ফেরত আসে। দেখেছেন কীভাবে আমাদের ভাই বোনেদের মেরেছে, চাবুক দিয়ে মেরেছে, রক্ত। একটু শিবাজি যে ছবিটা হয়েছে একটু দেখে আসবেন না, আপনি দেখতেই পারবেন না হলে বসে কি প্রচণ্ড পরিমাণে আক্রমণ তাকে করা হয়েছে। ও যখন একটা কোশ্চেন করলো যে আপ हमारे साथ हो जाओ, आपको हम पूरा बहुत सारे ये कर देंगे, दे देंगे धन दौलत, तो शिवाजी ने कहा आप क्यों नहीं मेरे साथ हो जाते हो? तो वही बात हम बोल रहे हैं इस चैनल के द्वारा, अब सब लोग हमारे साथ हो जाइए, আমাদের সাথ দিন। দেখুন আমরা বাংলাকে সোনার বাংলা তৈরি করে দেবো, ভারতবর্ষকে বিকশিত উন্নত ভারতবর্ষের তৈরি করে দেবো। যাদবপুরে আজাদি, যাদবপুর শুনুন, কার যাদবপুর ক্যাম্পাসে শুধু আজাদি স্লোগানই চলে, তারা আজাদিই চায় এবং তার সাথে নকশালপন্থী আজকে যেটা করেছে, ব্রাত্য বসুকে অ্যাটাক করেছে, করেছে, যেটা সবাই সত্যি যেটা খারাপ কাজ, আমরা সেটাকে ঘৃণ্য কাজই বলছি। কিন্তু যাদবপুর কাদের আন্ডারে আছে? মলয় মজুমদার, সায়নী ঘোষ কি করছেন? জেগে জেগে ঘুমাচ্ছেন। আপনি তো ইস্যু করেছিলেন স্বপ্নলীলের মৃত্যুটাকে, যে আমি আপনার ঘরের মেয়ে, কাজের মেয়ে, বাংলার মেয়ে, আমি সমস্ত কিছু ঠিক করে দেবো। যাদবপুর ইস্যু আপনি অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন যে বাইরের লোক, আপনার নাম্বারগুলো প্রত্যেকটা রেল স্টেশনে অটোতে দিয়েছিলেন যে এক কলে আপনাকে পাওয়া যাবে। আপনি কি ঘুমিয়েছিলেন? আপনি যাদবপুর ইস্যু নিয়ে কেন এতদিন কাজ করেননি? তাদের যদি এতটা প্রবলেম আছে, তাদের প্রতিনিধি নেই, তারা ইলেকশন লড়তে পারছে না, তাহলে সেগুলো বসে কেন ইয়ে করে? এগুলো কি আপনাদের বানানো কোনো কিছু ইস্যু? এটা যাদবপুরের সমস্যা নয় রীতাদি, প্রত্যেকটা কলেজেই কিন্তু ইলেকশন হয় না। হ্যাঁ, ব্রাত্য বসু কি জানতেন না যে যাদবপুরের ভেতরে কি চলছে? উনি যে মিটিংটা করতে গিয়ে অ্যাটাক হলেন, তারপরে অনেক কিছু বলছেন এইভাবে কি করা হয় এবার, তাহলে উনি কি জানতেন না যাদবপুরে এইগুলো হয়? যাদবপুরে একটা মানুষ মারা গেছে, একটা ছেলেকে মেরে দিল, কই তখন কিন্তু বলছেন এই বিরোধী পক্ষ ভোট ইস্যু করছে, তখন কিন্তু আপনারা একটাও মুখ খোলেননি। তখন শুধু এই বিরোধী এরাই রাস্তায় নেমে বলেছিল একটা মানুষের মৃত্যু হচ্ছে, পড়তে এসে একটা ছাত্রের, একটা ছোট্ট বাচ্চা তার মায়ের কোল খালি করেছে। কোথায় তাহলে সায়নী ঘোষে ওখানে সাংসদ হচ্ছে, উনি কী করছেন? ঘুমাচ্ছেন? বড় বড় কথা, একদম চুপ করে থাকবেন, বাংলার মানুষকে ঠকাবার চেষ্টা করবেন না, বোকা বানানোর চেষ্টা করবেন না। একদম শেষ প্রশ্ন করব, বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দু অত্যাচার সে তো লাগাতার চলছে, তার আজ এখন পড়েছে পশ্চিমবাংলাতেও। বিভিন্ন জায়গায় জায়গায় হিন্দুদের অত্যাচার, ঘরবাড়ি ভাঙা, আমরা মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া থেকে মেদিনীপুর, বিভিন্ন জায়গায়। এবং শুধু তাই নয়, ঘরবাড়ি পর্যন্ত জ্বালানো এই পশ্চিমবাংলাতেও শুরু হয়ে গেছে।
কি বলবেন? মানে শুনুন। বাঙালি হিন্দুদের সনাতনীদের এখন পরিস্থিতিটা ঠিক কি? শুনুন, আমি এটা বলছি, আপনাদের যা খুশি করার করে নিন, ঘর জ্বালিয়ে দিন, মারুন, ধরুন, আমরা হচ্ছে হিন্দু। আমরা গর্ব করে বলবো যে আমরা হিন্দু, আমাদেরকে টলাতে আপনারা পারবেন না। কিন্তু যা খুশি একই করে নিন। বৃন্তে দুইটি কুসুম তো। যা কিছু সবাই আমরা বলছি, আমরা গর্ব করে বলছি আমরা হিন্দু, আপনারা যে গর্ব করে বলছেন আমরা মুসলমান, তা আমরা হিন্দু বলে আপনাদের গায়ে ফসকা পড়ে যাচ্ছে। আর ওই মার্কো সিপিএম গুলো জিজ্ঞেস করতে যাচ্ছি যে আমরা যদি বলি হিন্দু, আমরা রামের পুজো করি, কৃষ্ণর পুজো করি, মা কালীর পুজো করি, দেবী দুর্গার পুজো করি, রামকৃষ্ণের পুজো করি, মা শারদার পুজো করি, তাতে কি হয়েছে? আপনার কি? আপনি করবেন না? চুপ করে বসে থাকুন ঘরে। আমরা করব, আমরা হিন্দু, এবং আমার গর্ব করে, এটা আমার আইডেন্টিটি। আমার জন্ম হয়েছে একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে, রীতা ঘোষাল, এটা আমার ফার্স্ট পরিচয়। তারপরে পরিচয় হচ্ছে আমি পেশা। কিন্তু পশ্চিমবাংলাতেও যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, ধীরে ধীরে যে ঘটনাগুলো সামনে আসছে, সেখান থেকে বাঁচতে গেলে হিন্দু সনাতনীদের এই মুহূর্তে কি করা দরকার, কি বার্তা দেবেন? না,